কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে ইতিহাস মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা অনেকজন আমাকে এসএমএস করেছিলে যে বা কমেন্ট করেছিলে যে তোমাদের মাইনরের সাজেশন দরকার ইতিহাসে। তো আজকে সেই সাজেশন সম্বন্ধে আলোচনা করব। আমরা আজকে মানে সম্পূর্ণ সাজেশন আলোচনা করব 10 মার্ক, 5 মার্ক এবং 2 মার্ক। তবে সাজেশন শুরু করার আগে কয়েকটি কথা বলে দিই। প্রথম বিষয়, যে তোমাদের ইতিহাসের প্রশ্ন যেটা 10 মার্কের আসে সেটা পরের বছর 5 মার্কের আসতে পারে, বা তার 2 বছর পর 5 মার্কের জন্য আসতে পারে। যেটা 5 মার্কের জন্য আসে সেটা কয়েক বছর পর 10 মার্কের জন্য আসতে পারে। আবার 5+5 দিয়েও প্রশ্ন আসতে পারে, দিয়ে 10 করতে পারে। তাই আমি যতগুলো 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন দিব সেগুলো কোনোটা তোমরা ছেড়ে যাবে না। আমি জানি তোমরা অনেকগুলো প্রশ্ন উত্তর অলরেডি রেডি করে নিয়েছো। তো আজকে যে প্রশ্নগুলো আমি দিব এই প্রশ্নগুলো তোমরা আগে রেডি করবে, তারপরে যদি তোমরা পড়তে চাও তাহলে পড়বে, কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো সবাই আগে রেডি করে নেবে। 2 নম্বর বিষয়, যে 2 মার্কের সাজেশন হয় না এই ইতিহাসে। তোমাদের সিলেবাসটা দেখে মনে হবে যে 4টে ইউনিট রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে না। এই 4টে ইউনিটের মধ্যে কম করে রয়েছে 15টা চ্যাপ্টার। তো এই যে 15টা চ্যাপ্টার, এখান থেকে কতগুলো যে 2 মার্ক প্রশ্ন হতে পারে এটা কল্পনার বাইরে। তোমরা যদি 200 প্রশ্ন পড়ে যাও তাহলেও গ্যারেন্টি কেউ দিতে পারবে না যে 200টা প্রশ্ন পড়লে তোমরা 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আবার হতে পারে যে তোমরা 50টা প্রশ্ন পড়ে গেলে সেখান থেকেও 5টা পেয়ে গেলে। কিন্তু বিষয়টা সেটা না, যে 2 মার্কের প্রশ্ন প্রকৃতপক্ষে সাজেশন হয় না। আমি তবুও তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো রিপিট হয়েছে বারবার সেই 2 মার্কের প্রশ্নগুলো দিয়েছি, যাতে তোমরা কিছুটা হলেও তোমরা কমন পাও 2 মার্কের জন্য। তবে 2 মার্কের প্রশ্ন যে 100% পড়বে এই ধরনের গ্যারান্টি নেওয়া সম্ভব নয়। এটা হচ্ছে সত্য কথা, যেটা তোমাদেরকে কেউ বলবে না। তো এগুলোই এবার আমরা মেন সাজেশনে ঢুকবো। তো 10 মার্কের এবং 5 মার্কের সাজেশন আমরা প্রথমে জানবো। তো 10 মার্কের এবং 5 মার্কের প্রথম প্রশ্ন হচ্ছে, বিজয়নগর এবং বাহামনি রাজ্যের সংঘাতে ধর্ম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তোমরা জানো বিজয়নগর সাম্রাজ্য হচ্ছে হিন্দুর একটা সাম্রাজ্য এবং বাহামনি হচ্ছে একটা মুসলিম শাসিত রাজ্য। এই কারণে এই দুটোর মধ্যে ধর্ম অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুজনের সংঘাতের মাধ্যমে। তো এই ভূমিকাটাই তোমাদের আলোচনা করতে হবে বিস্তারিত ভাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মুঘল ভারতে বৈদেশিক বাণিজ্য সম্বন্ধে একটি বিস্তারিত টিকা আলোচনা করো। মুঘল ভারতে যে বিভিন্ন দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক ছিল, সেটা ইন্দোনেশিয়া হোক, শ্রীলঙ্কা হোক, তারপরে আফগানিস্তান হোক, তারপরে ইউরোপ হোক, চায়না হোক, এই যে দেশগুলির সঙ্গে বৈদেশিক বাণিজ্য চলতো, এই বৈদেশিক বাণিজ্য সম্বন্ধে তোমাদের টিকা আলোচনা করতে হবে। যে বৈদেশিক কোন কোন দেশের সঙ্গে হতো, কোন কোন অঞ্চলে হতো, কি কি নিয়ে বাণিজ্য হতো, বাণিজ্যিক রুট কোনগুলো ছিল, এই বিষয়গুলো, এবং অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতো। 3 নম্বর বিষয় হচ্ছে, আকবর এবং ঔরঙ্গজেব গৃহীত রাজপুত নীতির তুলনামূলক আলোচনা করো। তোমরা জানো যে আকবর যেসব রাজপুত নীতিগুলো গ্রহণ করেছিল সেগুলো ছিল সাম্রাজ্যকে একত্রিত করে রাখার জন্য, সাম্রাজ্যকে একত্রিত করার জন্য, হিন্দু মুসলমানকে সমন্বয় রাখার জন্য, ভালো সম্পর্ক রাখার জন্য। এবং ঔরঙ্গজেব ছিল অন্য প্রকারের। ঔরঙ্গজেব কি করেছিল, যেসব রাজপুত নীতি গ্রহণ করেছিল সেগুলো ছিল মানে বিরোধিতা করা, বিভিন্ন আকবরের বিরুদ্ধে। তো এই কারণে এদের মধ্যে তুলনামূলক আলোচনা আসে। আবার আসে কি, যে আকবর এর রাজপুত নীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং এই নীতি তার সাম্রাজ্য বিস্তারে কতটা ভূমিকা পালন করেছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অথবা দিয়ে আসতে পারে। আবার আর একটা প্রশ্ন অথবা দিয়ে আসতে পারে, ঔরঙ্গজেবের রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যের পতনে কতটা দায়ী, এটা। 4 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো, মনসবদারি সংকট বলতে কি বোঝো, মনসবদারি ব্যবস্থা মুঘল সাম্রাজ্যের পতনে কতটা দায়ী, এটাও ভালো প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, দিল্লি সুলতানের প্রধানমন্ত্রী হিসাবে বলবনের কার্যকলাপের উপর মন্তব্য করো, অথবা বলবনের রাজতান্ত্রিক আদর্শের বর্ণনা দাও। রাজতান্ত্রিক আদর্শ সম্বন্ধে বর্ণনা আসে, বলবনের আসতে পারে, ইলতুৎমিশের আসতে পারে, আকবরের আসতে পারে, ঔরঙ্গজেবের আসতে পারে, বাবরের আসতে পারে।
তো এইভাবে রাজতান্ত্রিক আদর্শগুলো পরীক্ষাতে আসে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ফিরোজ শাহ তুগলক এর জনহিতকর নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা আরেকভাবে দিতে পারে যে ফিরোজ শাহ তুগলক কি জনদরদী শাসক ছিলেন, সমালোচনামূলক আলোচনা করো। এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে অষ্টাদশ শতকে আওয়াধ রাজ্যের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এটা সাধারণত 5 মার্কের জন্য আসে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান ব্যাখ্যা করো। আর আরেকটু আছে যে তার কি উদ্দেশ্য ছিল, বিভক্ত হিন্দু জাতিকে একত্রিত করে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সমালোচনামূলক আলোচনা করো। অথবা শিবাজির শাসন ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। তো এইভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু প্রশ্নগুলোর মানে লেখার ফরম্যাটটা আলাদা হলেও কিন্তু কন্টেন্ট গুলো একই। ফরম্যাটটা শুধু প্রশ্ন ভিত্তিক আলাদা আলাদা হবে তাই, কিন্তু কন্টেন্ট কিন্তু একই, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আবার প্রশ্ন আসতে পারে শিবাজির রাজতান্ত্রিক আদর্শ আলোচনা করো, এটাও সেই একই প্রশ্ন। 9 নম্বর হচ্ছে খলজি বিপ্লবের প্রধান গুরুত্ব কি ছিল। খলজি বিপ্লবের প্রধান গুরুত্ব কি ছিল। 10 নম্বর প্রশ্ন, ভালো প্রশ্ন, আগে এই প্রশ্নটা অনেকবার আসতো, ইদানিং দেখা যায় না, কিন্তু তোমাদের জন্য আসতে পারে যে মধ্যযুগের ভারতের সমাজের উপর ভক্তিবাদ এবং সুফিবাদের প্রভাব আলোচনা করো। ভক্তিবাদ হচ্ছে সনাতন ধর্মের, হিন্দু ধর্মের পণ্ডিত সাধু সন্ন্যাসীদের নিয়ে, এবং সুফিবাদ হচ্ছে মুসলিম পীর দরবেশ ইত্যাদির নিয়ে সুফিবাদ গঠন হয়েছিল। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইলতুৎমিশের রাজতান্ত্রিক আদর্শ সম্বন্ধে আলোচনা করো। ইলতুৎমিশের রাজতান্ত্রিক আদর্শ সম্বন্ধে আলোচনা করতে দিতে পারে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান এবং এই সাম্রাজ্যের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। বিজয়নগর সাম্রাজ্যের উত্থান আসতে পারে 5 মার্কের জন্য, এই সাম্রাজ্যের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা আসতে পারে। বিজয়নগর সাম্রাজ্য সেই সময় অনেকটা উন্নত ছিল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। পানিপথের প্রথম যুদ্ধ এই ভারতের রাজনীতিকে টোটালি চেঞ্জ করে দিয়েছিল। সুলতানি যুগ শেষ হয়েছিল, মুঘল যুগ শুরু হয়েছিল, বাবরের আগমন ঘটে। এই যে বিভিন্ন গুরুত্ব, এই গুরুত্বগুলো আলোচনা করতে হবে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে আবুল ফজলের রচনার ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো। তোমাদের মাঝে মধ্যে পরীক্ষায় 5 মার্কের জন্য দিয়ে দেয় যে বিভিন্ন ঐতিহাসিকের গুরুত্ব আলোচনা করো। তো এখানে আবুল ফজলের রচনার এবং আরেকজন রয়েছে আব্দুল হামিদ লাহিড়ির রচনার ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরের আমলে নূরজাহানের ভূমিকা মূল্যায়ন করো, অথবা নূরজাহান চক্র এই বিষয়টা বলেও প্রশ্নটা আসতে পারে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মারাঠা সাম্রাজ্যের নির্মাতা হিসেবে প্রথম 3 বাজিরাওয়ের কৃতিত্ব আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে মালজামিনী ব্যবস্থা বলতে কি বোঝো, বা একটা সংক্ষেপে টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন হচ্ছে মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলো 5 মার্কের জন্য। মুঘল যুগের স্থাপত্য সম্বন্ধে একটি টিকা লেখো। এটাও তোমরা 10 মার্কের, এই যেহেতু শিল্প চলে এসেছিল এর আগের বছর, এই প্রশ্নটা আসার সম্ভাবনা কম রয়েছে, তবুও তোমরা 7-8 মার্কের মতো পড়ে যাবে, যে 5-এ এলে 5-এও লিখতে পারো, 10-এ এলে 10-ও মোটামুটি লিখে আসতে পারো। 21 নম্বর প্রশ্ন হচ্ছে সঙ্গীত এবং চিত্রশিল্পের বিকাশে আকবর এবং হুমায়ুনের অবদান আলোচনা করো বা ভূমিকা আলোচনা করো সঙ্গীত এবং চিত্রশিল্পের বিকাশে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে মুঘল যুগের গ্রামীণ অর্থনীতি সম্পর্কে টিকা লেখো। মানে মুঘল যুগে গ্রামীণ অর্থনীতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করতো, কিভাবে টিকে থাকতো। তো মোটামুটি গ্রামীণ অর্থনীতি কৃষির উপর নির্ভর ছিল। বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আলোচনা করতে হবে, কোন কোন চাষাবাদ হতো এইগুলো। 23 নম্বর প্রশ্ন হচ্ছে মহীশূরের উত্থান সম্বন্ধে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন হচ্ছে সুলতানি যুগে হিন্দু মুসলমান সাংস্কৃতিক সমন্বয়ের উপর একটি রচনা লেখো। এই প্রশ্নটা যখন তোমরা পড়বে তখন এর পাশাপাশি মুঘল যুগটাও একটু পড়ে রাখবে, মানে ধারণা নিয়ে যাবে যে মুঘল যুগে কিভাবে হিন্দু মুসলমান সাংস্কৃতিক সমন্বয় সৃষ্টি হয়, ধারণা নিয়ে যাবে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে রাজিয়া সুলতানা দিল্লির মসনদে আসীন হয়েছিল এবং কোন পরিস্থিতিতে তার পতন হয়। মানে কিভাবে তিনি দিল্লির মসনদে বসেছিলেন এবং কোন পরিস্থিতিতে তাকে উচ্ছেদ করা হয়। প্রশ্নটা 5 মার্কের জন্য আসে। 26 নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যের বাজারের প্রকৃতি আলোচনা করো। মানে মুঘল সাম্রাজ্যের যে বাজার ছিল সেখানে কি ধরনের ব্যবস্থা চলতো ইত্যাদি ইত্যাদি।
27 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী এবং হুসেন শাহী বংশের ভূমিকা আলোচনা করো। কি ভূমিকা আলোচনা করতে হবে? প্রধানত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক। এখানে সাংস্কৃতিক বিষয়টাতে ভাষা অবশ্যই তোমরা পড়ে যাবে, ভাষা বিষয়টা অবশ্যই পড়ে যাবে, ভাষা বলে আসতে পারে আলাদা করে। এবার আমাদের এই 27টি প্রশ্ন থাকলো 5 মার্ক 10 মার্কের জন্য, এর বেশিরভাগ প্রশ্নই 5 মার্কের জন্য, 5 মার্কের জন্য রয়েছে। এবার আসছি আমরা 2 মার্কের প্রশ্নতে। 2 মার্কের প্রশ্ন কি? 2 মার্কের প্রশ্নতে প্রথম প্রশ্ন হচ্ছে মনসব কথার অর্থ কি? মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? জিজিয়া এবং জাকাত কি? জিজিয়া নেওয়া হতো হিন্দুদের কাছ থেকে, জাকাত নেওয়া হতো মুসলমানদের কাছ থেকে, এই দুটো কর ব্যবস্থা ছিল। 3 নম্বর হচ্ছে পাইপস এবং সেজদা কি? পাইপস এবং সিজদা বলতে কি বোঝো? পদ্মাবত কাব্য কার লেখা এবং এর বিষয়বস্তু কি জিনিস? 5 নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে কোথায় কৃষক বিদ্রোহ দেখা যায় এবং কেন? 6 নম্বর প্রশ্ন দাগ এবং হুলিয়া প্রথা কি এবং কে চালু করেন? 7 নম্বর হচ্ছে নিকোলাই মানুচি কে ছিলেন এবং তার বিবরণীর নাম কি? 8 নম্বর হচ্ছে 12 ভুইয়া কাদের বলা হতো? 9 নম্বর হচ্ছে অষ্টপ্রধান কারা ছিলেন? 10 নম্বর প্রশ্ন ওয়াতান জায়গির কি? 11 নম্বর প্রশ্ন জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্ন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠা কে এবং কেন? 13 নম্বর প্রশ্ন রাজিয়া সুলতানা স্মরণীয় চরিত্র কেন ছিলেন? 14 নম্বর প্রশ্ন ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? 15 নম্বর প্রশ্ন লোদি বংশের প্রথম এবং শেষ শাসকের নাম কি? এরপরের প্রশ্ন হচ্ছে বাবরনামা গুরুত্বপূর্ণ, বাবরনামা হবে, বাবরনামা না, বাবরনামা। আকবরের শাসনকালে দুইজন বিখ্যাত সঙ্গীতজ্ঞের নাম। 18 নম্বর প্রশ্ন পুরন্দরের সন্ধি তাৎপর্যপূর্ণ ছিল কেন? 19 নম্বর প্রশ্ন জাপ্তি ব্যবস্থা বলতে কি বোঝো? 20 নম্বর প্রশ্ন শায়েস্তা খান কে ছিলেন? 21 নম্বর প্রশ্ন খালসা কি? 22 নম্বর প্রশ্ন কবে এবং কাদের মধ্যে পানিপথের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়? এই তিনটাই পড়ে রাখবে 2 লাইন করে গুরুত্ব সহকারে, যাতে তোমরা লিখে আসতে পারো। 23 নম্বর প্রশ্ন হচ্ছে আবুল ফজল কে ছিলেন? তার লেখা দুটি গ্রন্থের নাম। 24 নম্বর প্রশ্ন আকবর কত সালে এবং কেন জিজিয়া কর উঠিয়ে নেন? 25 নম্বর জিন্দাপির কাকে বলা হতো এবং কেন? 26 নম্বর প্রশ্ন দিন ইলাহি বলতে কি বোঝো? দিন ইলাহি। 27 নম্বর প্রশ্ন টোডরমল কে ছিলেন? 28 নম্বর হচ্ছে চৌথ কি? কবে এবং কাদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়? 30 নম্বর প্রশ্ন পেশোয়া বলতে কি বোঝো? প্রথম পেশোয়া কে ছিলেন? প্রথম পেশোয়া কে ছিলেন? 31 নম্বর প্রশ্ন মুঘল দরবারে সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে কে ছিলেন? 32 নম্বর প্রশ্ন জিয়াউদ্দিন বর্ণী কে ছিলেন? তার লেখা দুটি বইয়ের নাম। দোহা বলতে কি বোঝো? কবিরের রচনাগুলোর নাম দোহা। 34 নম্বর প্রশ্ন আকবর নামা কে লিখেছিলেন? 35 নম্বর প্রশ্ন বিল গ্রামের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়? 36 নম্বর প্রশ্ন তৈমুর লং কে ছিলেন? কবে তিনি ভারতে এসেছিলেন? 37 নম্বর প্রশ্ন স্বদেশমুখী বলতে কি বোঝো? 38 নম্বর প্রশ্ন কাবুলিয়াত ও পাট্টা কি জিনিস এবং কে প্রবর্তন করেন? 39 নম্বর প্রশ্ন বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? 40 নম্বর প্রশ্ন ইবাদত খানা কি এবং কে প্রতিষ্ঠা করেন? কোথায়, কবে? এগুলো সবগুলো পড়বে। তারপর হচ্ছে আইনি 10 সালা কে প্রবর্তন করেন, মানে 10 সালা ব্যবস্থা। নূরজাহান চক্র বলতে কি বোঝো? হুমায়ুনের আমলে দুজন চিত্রশিল্পীর নাম। কে কখন স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য স্থাপন করেন? কাকে সুলতানি যুগের আকবর বলা হতো এবং কেন? ভারতের ইতিহাসে 1707 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? পলাশী এবং বক্সারের যুদ্ধ কবে এবং কোথায় হয়? চৌসার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়? মঙ্গল কাদের বলা হয়? শিখ কারা ছিলেন এবং এর আক্ষরিক অর্থ কি? শিখ কথার আক্ষরিক অর্থ কি? এই শিখ শব্দটার আক্ষরিক অর্থ বলতে কি বোঝো? তো এই 50টি প্রশ্ন তোমাদের জন্য রাখা হলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কেউ ছেড়ে যেও না। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা আশা করছি সবার ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।